এদিকে আজ শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীরা এক হয়ে ঢাকা অচল করার জন্য মাঠে নামে। সকাল থেকেই রাজপথে চলছে ভয়ঙ্কর তাণ্ডব। ঘটনাস্থলে সমন্বয়ক রায়েশে কঠিন বিপদে পড়ে। আতঙ্কে আছেন ডক্টর ইউনূস সরকার। এই দেশটাকে তিনি কিভাবে রক্ষা করবেন? দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। কয়েক ঘন্টা ধরে চলা সংঘর্ষের পর সড়ক অবরোধের এর নেগেটিভ ইফেক্ট হচ্ছে আজকে সারা ঢাকাতে যেই পরিকল্পনা করা হয়েছে, বাংলাদেশ থেকে ঢাকা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ঢাকাকে অবরোধ করা হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কেন 7 কলেজের শিক্ষার্থীরা এমন কঠিন সিদ্ধান্ত নিল? কেন আমরা বারবার একই দৃশ্যপট দেখতে পাচ্ছি? এখন তো আর শেখ হাসিনা নাই। এখানে দেখুন হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে এসে তারা কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে দেখেন এই ঝামেলার মধ্যখানে কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আপনারা সবকিছু দেখতে পারবেন সর্বশেষ তার কি। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো, ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। সারা ঢাকাতে যেই পরিকল্পনা করা হয়েছে, বাংলাদেশ থেকে ঢাকা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ঢাকাকে অবরোধ করা হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কেন 7 কলেজের শিক্ষার্থীরা এমন কঠিন সিদ্ধান্ত নিল? কেন আমরা বারবার একই দৃশ্যপট দেখতে পাচ্ছি? এখন তো আর শেখ হাসিনা নাই। তাহলে কেন আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে? দোষটা কার? সারা রাতভর একটা অস্থিতিশীল দৃশ্য আমরা দেখেছি। চলুন মূল ঘটনায় এবার আসি। এই কেমন বাংলাদেশ আমরা দেখছি। রাজপথ থেকে যে শিক্ষার্থীরা সরকার পতন ঘটিয়েছে, কারণে অকারণে সেই রাজপথ এখন ব্যস্ত লড়াই এবং দখলে। তবে এই সরকার আসার পর এমন দৃশ্য আমরা কখনো আর দেখিনি। পুলিশ প্রোটেকশন নিয়ে নিজেদেরকে অনেকটা হিরো হিরো জাহির করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বিপরীতে 7 কলেজের শিক্ষার্থী বনাম ইডেনের যে বাঘিনীরা যে বের হয়েছিল, ভাই গেট খোলার দৃশ্যটা ভালো লাগছে। তবে আমি ব্যক্তিগতভাবে টোটাল ঘটনাটাকে অবজার্ভ করে আমি মনে করি যে দোষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বিশেষ করে যে প্রো ভিসি, যার একটা বক্তব্যকে কেন্দ্র করে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমিও মনে করি ওনার ক্ষমা চাওয়া উচিত বিষয়টা নিয়ে। দেখেন এই মুহূর্তে গতকালকে যে দৃশ্য আমরা দেখছি, কে খুশি হয়েছেন এই দৃশ্য দেখা? হাহারিয়েক, তারপর রাজু ভাস্কর্যে তাড়াতাড়ি আয়, হাসনাত্রে যে পরিমাণ ধাওয়া আপনি দেখছেন, কি একটা পরিস্থিতি হয়েছে। এগুলা আর চলবে না, বোঝা যাচ্ছে। আর এতে হচ্ছে কি, সমন্বয়ক যে খেলা, বৈষম্য বিরোধী শিক্ষার্থী খেলা, এগুলা কিন্তু একদম তলে পড়ে যাচ্ছে। আর এগুলো দেখা পলিটিক্যাল দলগুলো হাসছে, সাধারণ মানুষ বলতেছে ভাই এরা নাকি দেশ চালাবে। তবে আসলে দোষটা কার? যত নাটের গুরু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন, তিনার যেই স্বৈরাচারী মেন্টালিটি ছিল, শিক্ষার্থীরা যেহেতু এই 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তো তারা তাদের দাবি দাওয়া নিয়ে, যেহেতু এই প্রভিসি বা এখানে যারা ভিসি আছেন তারাই তাদের লিগ্যাল গার্ডিয়ান, তো তারা তো এখানে আসবে। কিন্তু আসার পরে তিনি যদি বলেন যে তোমরা কি এখানে মব করতে আসছো, ইভেন ওনার যে বক্তব্য দেওয়ার স্টাইলটা, ভিডিওটা অনেকে দেখেছেন, আমরা কপিরাইটের জন্য দিতে পারি না, তো এটা দেখে মনে হয়েছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা মনে করেন যে ওইগুলো হচ্ছে অ্যাংলা চ্যাংলা, হ্যাঁ, গ্যারাইম্মা টেরাইম্মা পোলাপাইন। আরে ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটি আপনি যদি দেখেন সারা এশিয়ার মধ্যে, সারা পৃথিবীতে ঢাকা ইউনিভার্সিটির অবস্থান কোথায় আপনি র্যাঙ্কিংয়ে খুঁজে পান? 1000 ইউনিভার্সিটির ভিতরে তো ঢাকা ইউনিভার্সিটির নাম আসে না। তো এই ইউনিভার্সিটির ভিসি, প্রভিসি বা স্টুডেন্টরা যারাই আছেন, এত ওভার কোনো কিছুর কিন্তু আসলে মানে দাম্ভিকতা দেখানোর সুযোগ নেই। দর্শক, সারা রাত জুড়ে প্রায় 3.5 ঘন্টা ধরে আমি যখন এই নিউজটা রেকর্ড করছি, আমি একটু আগেই রেকর্ড করি সবসময়, আপনারা হয়তো পরে দেখেন, তখনও সংঘর্ষ চলছে। আহত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 20 জন। এটা সঠিক তথ্য না, হয়তো তথ্যটাতে আরও আপডেট আসতে পারে আমার ধারণা। এখন 7 কলেজের শিক্ষার্থীরা তারা ঢাবির শিক্ষার্থীদেরকে যেই নোংরা ভাষায় ঢাবি চু ... তারপরে বলতেছে কি পুলিশ ছাড়া, হ্যাঁ, মানে পুলিশ আমরা একটা দেখছি আগে ছাত্রলীগ যদি কখনো কোথাও লাগতো তো আগে থাকতো পুলিশ, পিছনে থাকতো ছাত্রলীগ। কালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাহসের জায়গাটা দেখে আমার কাছে অনেকটা ছাত্রলীগ হিসাবে অসহায়ত্ব ফিল হয়েছে অনেক জায়গায়। গতকালকে আপনারা দেখছেন টোটাল। আর পুলিশের আচরণটা ছিল 7 কলেজের শিক্ষার্থীদের এগেইনস্টে কোথাও না কোথাও। এখানে আমরা যা ফুটেজ দেখছি
যে ঢাকা ইউনিভার্সিটিকে প্রোটেকশন দিচ্ছিল। 7 কলেজের শিক্ষার্থীদের সোজা বক্তব্য, বাবা এই যে সমন্বয়ক টমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিকে একটা ছাত্র মারা গেছে, সবকিছুতে তাদের কর্তৃত্ব, তাদের এটা আমরা মানব না। তো তাদের যে দাবি দেওয়াটা লিগ্যাল, তারা বলছে যে আপনার কি বলা হয় যে আমরা দুটো দেখি এখানে মূল যে ঝামেলাটা শুরু হয়েছিল 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ 7 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেছে। এর প্রতিবাদে তারা মিছিল করছিল বা তারা 5 দফা দাবি মেনে নিতে হবে আর সহ উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে আপনার এই মামুন বলছেন তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে, আমি তখন তাদের বলি তোমরা সবাই না এসে দুজনে আসো, কিন্তু অর্ধশতাধিক শিক্ষার্থী ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে যায়। ঘটনা এতটুকুই, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ তিনি নাকি করেননি। তিনি বলছেন যে তাদের 5 দফা বিষয়ে সোমবার আমাদের 24-এর স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমরনায়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ সাহেব আহত হয়েছেন। কেন তিনি আহত হয়েছেন, কেন তার উপর এই ধরনের হামলার ন্যাক্কারজনক ঘটনা, শান্তির দূত হয়ে তিনি 7 কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করতে গিয়েছিলেন, সেখানে কেন এত বড় একজন সমন্বয়ককে আহত হতে হবে? প্রধান উপদেষ্টার কাছে আমরা সেটার জবাব চাই। তার আগে আমরা একটু ভিডিওটা নিয়ে দেখে নিই, তারপরে বাকি কথা বলছি। এটি কোনোভাবেই গ্রহণ করা যায় না, এটি গ্রহণযোগ্য হতে পারে না। কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যিনি ছাত্রছাত্রীদেরকে সংগঠিত করেছিলেন। সেই ছাত্রছাত্রীরা কেন হাসনাত আব্দুল্লাহকে চিনতে পারেনি, এটি ভাববার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যেখানে এই হাসনাত আব্দুল্লাহ সিকিউরিটি থাকা উচিত ছিল, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী কোথায়, বিশেষ করে আমাদের পুলিশ কোথায়, তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না। তবে একটা প্রশ্ন কেউ কেউ করছেন যে যেহেতু হাসনাত আব্দুল্লাহ সেই স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সবসময় একটা টি-শার্ট পরে থাকতেন, আজকে তিনি শার্ট এবং জ্যাকেট পরাতে ছাত্ররা তাকে চিনতে পারে নাই, যে কারণে তিনি উত্তম মধ্যম কিছু খেয়েছেন এবং সামান্য আহত হয়েছেন। এবং ছাত্ররা যাদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছেন, যাদেরকে নিয়ে তিনি সরকার উৎখাত করেছেন, তারাই তাকে আহত করেছেন। এটি কোনোভাবে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না। কাজেই হাসনাত আব্দুল্লাহ যেই পোশাকই পরুন না কেন, পাঞ্জাবি পায়জামা অথবা টি-শার্ট, অথবা তার ব্র্যান্ড হচ্ছে টি-শার্ট, কিন্তু তিনি আজকে ভুলে শার্ট পরে এবং জ্যাকেট পরে এই আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন। কেউ কেউ বলছেন যে উনি কে আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করার, সেটি বাবারের বিষয় না। তারপরে তো তারা দেশ স্বাধীন করেছে, তাদের একটা দায়িত্ব আছে এবং সারা দেশব্যাপী হাসনাত আব্দুল্লাহ সাহেব সহ অন্যান্য সমন্বয়করা দায়িত্ব পালন করছেন। তাদের গায়ে কেউ কখনো ফুলের ছোটা দিয়েছিল? দেয়নি। তারা প্রয়োজনে সেনাবাহিনীর ঘাড়ে উঠে বক্তব্য দিয়েছেন। কিন্তু আজকে কোথায় সেনাবাহিনীর ঘাড়ে উঠে যদি হাসনাত আব্দুল্লাহ সাহেব আজকে বক্তব্য দিতেন, এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। কিন্তু সেটি আমরা হতে দেখিনি। ছাত্ররা কি করেছে, তাকে ভুয়া বলে ধাওয়া করেছে এবং তাকে উত্তম মধ্যম কিল ঘুষি দিয়েছে। এটি প্রত্যাশিত নয়। কাজে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে এর জন্য জবাবদিহি করতেই হবে। এবং হাসনাত আব্দুল্লাহদের ওনারা যতদিন বেঁচে থাকবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তারা যেখানেই যাবেন সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে, এটা বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে, গভীর রাতে, মানে রাত 12টা থেকে রাত 2টা 2:30 পর্যন্ত নানা রকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিল। এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি। আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে না পারি, এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং খুব অবিশ্বাস্যভাবে দেখা যায় আমাদের এই তরুণদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অসহনশীলতা, অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে।
আমরা একটু ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি এবং এই কলেজগুলোর সংকট সমাধানে সরকারের আন্তরিকতাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই এবং খুব দ্রুত যাতে এই ঘটনাগুলো তারা মানে এই সমস্যাটা যাতে তারা সমাধান করেন। গতকাল যেটা হয়েছে সেটা হলো প্রভিসি ঢাকা ইউনিভার্সিটি তার সাথে 7 কলেজের একটা প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল। ওটার একটা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, আমি সেখানে দেখলাম প্রভিসি অবশ্যই তাদের সাথে বেশ রাগান্বিত আচরণ করেছেন এবং সেটার প্রতিবাদে তারা এসে সায়েন্স ল্যাবরেটরি মোড় প্রথম তারা অবরোধ করে রাখেন, তারপরে এটা আরো বিভিন্ন দিকে ছড়ায়। আমি এই জায়গা থেকে একটু পড়ি। এর আগে 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী, ওটা মারামারির আগের কথা বলছে, সন্ধ্যা থেকে প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থানে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন, এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা দূরে সরে যান। তারপর তারা একজোট হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দেন। এই ধাওয়ার মধ্যে 12টার মধ্যে পুলিশ এখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে। তারা বলছেন যে তারা সহ উপাচার্যের সাথে দেখা করেছেন, তার সে অপমান করেন, তাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে যান এবং তার দুঃখ প্রকাশ দাবি করেন। এবং আমি পরে দেখলাম যে প্রভিসি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ওখানে বরাবরের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো কেউ না কেউ যেতে হবে, কোনো সংকট হলেই তারা গিয়ে হাজির হন। জনাব হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন, কিন্তু এবার তিনি 2 পক্ষের কাছ থেকে নেগেটিভ রেসপন্স পেয়ে ফিরে চলে এসেছিলেন। 5 দফা দাবি এবার কি আমি ওদের দীর্ঘকালীন যে সংকট সেটা নিয়েও কথা বলবো। 5 দফা দাবির মধ্যে রয়েছে 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে, শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে ও 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে। আমি খুব জটিল কিছু তো আসলে মনে করছি না এই চাওয়াটা। তাদের আরেকটা চাওয়া আছে যেটা আসলে এই সংকটের প্রধান সমাধান বলে আমার মনে হয়, কারণ আমরা খেয়াল করেছি এই সরকার ক্ষমতায় আসার আগেও, শেখ হাসিনার পতনের আগেও এবং পরবর্তীতেও আসলে তাদের এই মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন সময় তারা রাস্তা অবরোধ করেছেন এবং তাদের এই রাস্তা অবরোধ বহু জনভোগান্তিও তৈরি করেছে, এটাও সত্য কথা, এটা মানতে হবে। কিন্তু তাদের তো ডেপ্রাইভেশন আছে, তাদের উপরে অন্যায় আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু এই যে 5 দফা তাদের দাবি আছে, এই দাবিগুলো খুব কঠিন কিছু কি আমি মনে করি না, কিন্তু এই দাবিগুলো মানা হলো না এবং মানা না হয়ে পাল্টা তাদের সাথে এমন আচরণ করা হলো যেটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। আবার এটাও সত্য যে কিছু হলেই আমরা গিয়ে রাস্তা অবরোধ করে ফেলছি, এটা তারা আগেও বহুবার করেছেন, আবারও করলেন। মানে সব কিছু আসলে ওই পর্যায়ে না গেলে সামহাও আমরা রেসপন্ড করি না, ফলে যেটা হয়েছে প্রত্যেকেরই মনে হয় এখন রাস্তা আটকে ফেলতে হবে। আর যে বললাম ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা যদি ওখানে গিয়ে মিছিল করেন, তাদের যদি প্রতিবাদ জানান, তারা যদি ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাড়ির দিকে যান, সেখানে গিয়ে কোনো নিরাপত্তা হুমকি যদি তৈরি হয় সেখানে পুলিশ এসে সেটা ট্যাকল করবে, প্রয়োজনে বিজিবি আসবে। এই যে যেমন পরে আসলো সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, দরকার তারা আসবেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কি অধিকার আছে যে তারা এদেরকে ধাওয়া করবেন? কি অধিকার আছে? এটাই ছাত্রলীগের মতো আচরণ। বহু সময় ছাত্রলীগের আচরণ এটাকে শেখ হাসিনার সময় প্রতিবাদ করেছি। বিএনপি বা আর কেউ যদি কোনো মুভমেন্ট করতে গিয়ে কোনো রকম জননিরাপত্তার ঝুঁকি তৈরি করে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার পরিস্থিতি হয়, ছাত্রলীগ কি করবে? ওটায় ছাত্রলীগ কি পুলিশ? সরকার পুলিশ ডাকবে, পুলিশ দিয়ে পেটাবে, পারলে খুন করবে, কিন্তু পুলিশ করবে কাজগুলো। এখানেও তাই হলো। আমি আসলে এই কাজগুলোর পেছনে আসলে দীর্ঘদিনের টেনশন জড়িত আছে। শেখ হাসিনার মানে উনি তো আসলে আমি প্রায় বলি না আমরা স্টেট, উনি স্টেট হয়ে গিয়েছিলেন। 14th লুই যেভাবে বলতেন, উনি যা ইচ্ছে তাই করতেন। আমার মনে হয় মাঝে মাঝে উনি এমন সব কাজ অপ্রয়োজনে করতেন, টু শো অর টু প্রুভ উনি সবকিছু, উনি স্টেট, উনি যা চান তাই করবেন, কারো ভালো হোক খারাপ হোক যাই হোক উনি করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই 7টা বড় কলেজ ঢাকায় মানে ছাত্র সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কলেজগুলোকে, স্বনামধন্য কলেজ এগুলো সব, এগুলোকে নিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির অধীন করার সিদ্ধান্ত দিলেন। সেটা ওখানে চলে গেল এবং যাওয়ার পরে এবার নানা রকম সংকট।
তাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হয়, তাদের মানে তারা কারা এই প্রশ্ন তৈরি হয়ে গেছে। কারণ হলো তাদের সার্টিফিকেটে ঢাকা ইউনিভার্সিটি না, তারা অ্যাফিলিয়েটেড লেখা থাকে এবং ইন এ ডিফারেন্ট ফন্ট। আমি এটা পড়তে খুঁজতে গিয়ে দেখলাম। ফলে যেটা হলো, তারা জাতীয় ইউনিভার্সিটিরও স্টুডেন্ট নন, আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট, কথাটা এইরকম। তাদেরকে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেও মেনে নেওয়া হয় না। এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতে পারেন যে তারা যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পেরেছেন, সেখানে এই ইউনিভার্সিটির 1.5 লাখের কাছাকাছি টোটাল স্টুডেন্ট, তারা একই সার্টিফিকেট যদি পেয়ে যায়, তাহলে বাজারে তাদের যে সার্টিফিকেটের ভ্যালু আছে সেটার কি মূল্য কমে যাবে? তাদের মধ্যে নিশ্চয়ই অনিশ্চয়তা আছে। ফলে এই 7 কলেজের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বা অধীনে থাকা, এটা এই 2 ভার্সিটি মানে এই ভার্সিটি এবং এই 7 কলেজের মধ্যে একটা টেনশনের পরিস্থিতি তৈরি করেছে। আমি দেখলাম যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি করেছেন এই 7 কলেজকে নিয়ে একটা আলাদা ইউনিভার্সিটি তৈরি করা, সেটার মধ্যেই এই 7টা কলেজ পরিচালিত হবে, কিন্তু হয়নি সেটা। এবং বরাবরের মতো সরকার এটাকে পিছানো বা ঢাকা ইউনিভার্সিটির অধীনে অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কিনা, এরকম নানান কিছু করার চেষ্টা করেছে। কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত, যেহেতু সমাধান হলো না, সেই সমাধান না হওয়ার কারণে দর্শক, এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলটা নতুন, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।